আজ আমরা একটু ভিন্নভাবে শুরু করব। মনে করুন আপনি একজন দশম গ্রেডের সরকারি শিক্ষক। প্রতিদিন সকালে উঠে ক্লাসে যান, পড়ান, দেশ গড়েন। মাস শেষে হাতে পান ২২,০০০ টাকা। বাড়ি ভাড়া দেন ৮,০০০, বাজার করেন ৭,০০০, সন্তানের পড়াশোনায় যায় ৩,০০০, হাতে থাকে ৪,০০০ পুরো মাসের জন্য। এই বাস্তবতা বদলে দিতেই ৩টি বেতন কমিশনের পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে এবং আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকের প্রতিবেদন সেই শিক্ষকের জন্য, সেই অফিস সহায়কের জন্য, সেই পুলিশ কনস্টেবলের জন্য, যারা এখনও জানতে চাইছেন আমার জুলাই থেকে কত বেতন হবে। গত ৩০শে এপ্রিল দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন বের হয়। শিরোনাম ছিল ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক। সেই প্রতিবেদন বলছে আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন এলে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। এই প্রতিবেদন বলছে আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন এলে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপেই চমক, এই শব্দ দুটো কর্মচারীদের মনে আশার আলো জ্বালিয়েছে। কিন্তু সেই চমক ঠিক কতটুকু, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় অংশ এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের জন্য আলাদা করে হিসাবটা দেখছি। বর্তমানে একজন দশম গ্রেডের শিক্ষক ১৬,০০০ টাকা মূল বেতনের বিপরীতে সব মিলিয়ে ২২,০০০ টাকা পাচ্ছেন। ২০২৬ সালের জুলাই থেকে যখন মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকা হবে, তখন শুধু মূল বেতন ও বর্তমান ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াবে ৩০,০০০ টাকা। অর্থাৎ একজন শিক্ষক প্রথম ধাপেই ২২,০০০ থেকে ৩০,০০০, প্রায় ৮,০০০ টাকা বেশি পাবেন। এটি ৩৬% বৃদ্ধি। কম নয়, কিন্তু কমিশনের প্রতিশ্রুতির তুলনায় আধা পথ মাত্র। এবার বলছি এমন একটি সুবিধার কথা যেটা নিয়ে সবচেয়ে কম আলোচনা হয়েছে, অথচ এটি সবচেয়ে মানবিক পদক্ষেপ। ৭৫ বছর বয়সের ঊর্ধ্বে যেসব পেনশনভোগী রয়েছেন তাদের জন্য মাসিক ১০,০০০ টাকা বিশেষ চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। একটু ভাবুন, যিনি সারা জীবন দেশের সেবা করেছেন, এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন, নিয়মিত ওষুধ খেতে হচ্ছে, তার জন্য মাসে ১০,০০০ টাকার বিশেষ চিকিৎসা ভাতা কতটা স্বস্তির। এটি মানবিক রাষ্ট্রের একটি চিহ্ন। নবম পে স্কেলের আলোচনায় একটি শব্দ বারবার আসছে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। যারা জানেন না তাদের জন্য বলছি, টাইম স্কেল মানে হল নির্দিষ্ট সময় চাকরি করলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্কেলে যাওয়া, আর সিলেকশন গ্রেড মানে কর্মদক্ষতা বিবেচনায় বিশেষ গ্রেডে উন্নীত হওয়া। ২০১৫ সালের অষ্টম পে স্কেলে এই সুবিধা দুটো তুলে দেওয়া হয়েছিল, যা কর্মচারীদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করেছিল। নবম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি পাননি তারাও নতুন আশায় বুক বাঁধতে পারবেন। নবম পে স্কেল শুধু সরকারি কর্মচারীর বিষয় না, এটি বাংলাদেশের গোটা শ্রমবাজারের প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে এই বেতন বৃদ্ধি প্রায় ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। তবে শুধু সরকারি কর্মচারীই নয়, প্রতিটি সরকারি কর্মচারীর পরিবারে গড়ে ৪ থেকে ৫ জন সদস্য। সুতরাং পরোক্ষভাবে প্রায় ৬০ থেকে ৭০ লাখ মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়বে। বাজারে ভোক্তা ব্যয় বাড়বে, ছোট ব্যবসা চাঙ্গা হবে, গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক ঢেউ লাগবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, অতিরিক্ত ব্যয়ের কারণে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। কিছু বিশ্লেষক বলছেন, বাস্তবায়ন সুষ্ঠুভাবে না হলে এটি অর্থনীতির জন্য উল্টো চাপ হতে পারে। ২০১৫ সালের অষ্টম পে স্কেলের সাথে এবারের নবম পে স্কেলের তুলনা করলে কিছু মৌলিক পার্থক্য চোখে পড়ে। অষ্টম পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪। নবম পে স্কেলে সেটি ১:৮ করার প্রস্তাব।
এই পরিবর্তন ছোট মনে হলেও তাৎপর্য বিশাল। নিচের দিকের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাচ্ছেন। এছাড়া অষ্টম পে স্কেলে টাইম স্কেল তুলে দেওয়া হয়েছিল, এবার সেটি ফিরছে। অষ্টম পে স্কেলে স্বাস্থ্য বীমা ছিল না, এবার প্রথমবার সুপারিশ করা হয়েছে। আর অষ্টম পে স্কেলে পেনশনভোগীদের জন্য বয়সভিত্তিক বিশেষ ভাতা ছিল না, এবার ৭৫ বছরের ঊর্ধ্বেদের জন্য ১০,০০০ টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে নবম পে স্কেল শুধু সংখ্যায় নয়, কাঠামোগতভাবেও অষ্টমের চেয়ে অনেক এগিয়ে। নবম পে স্কেল এখন প্রশাসনের ঠিক কোন ধাপে আছে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ সচিব কমিটিতে চলেছে। সচিব কমিটি মানে দেশের শীর্ষ আমলারা মিলে বসে পর্যালোচনা করছেন। এই কমিটির সুপারিশ যাবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই যাবে অর্থ মন্ত্রণালয়ে বাজেটে অন্তর্ভুক্তির জন্য। তারপর জুনে বাজেট ঘোষণা, তারপর গেজেট, অর্থাৎ মাত্র কয়েকটি ধাপ বাকি, কিন্তু প্রতিটি ধাপেই গুরুত্বপূর্ণ। নবম পে স্কেলের আলোচনায় শুধু সাধারণ সরকারি কর্মচারীরাই নেই। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন, ৩টি কমিশনের সুপারিশ একসাথে পর্যালোচনা করে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মানে দেশের বিচারকরা, সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরাও একই সময়ে নতুন বেতন কাঠামো পাবেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যখন ৩টি বড় সংস্থার বেতন কাঠামো একসাথে পর্যালোচনা হচ্ছে। এখন সবচেয়ে কঠিন প্রশ্নটা করছি, যদি জুলাইতে পে স্কেল না আসে তাহলে কি হবে? পে স্কেল সংক্রান্ত ইস্যুতে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দফতরে কর্মসূচি ও আন্দোলনের ঘোষণা আসতে পারে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কর্মচারী নেতারা বলছেন, অতীতে যতগুলো পে স্কেল হয়েছে সবগুলোতেই নিচের দিকের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ বা তার বেশি বৃদ্ধি পেয়েছে। তারা আশা করছেন এবারও তাই হবে। এই প্রত্যাশা পূরণ না হলে আন্দোলন, অসহযোগ, কর্মবিরতি একটার পর একটা আসতে পারে। সরকার সেই চাপ কতটুকু নিতে পারবে, এটাই এখন বড় রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্ন। আজকের প্রতিবেদনে আমরা যা দেখলাম তা হল, নবম পে স্কেল এখন আর স্বপ্ন নয়, কিন্তু বাস্তবতাও হয়নি। এটি এখন সেই সূক্ষ্ম মুহূর্তে যেখানে একটি রাজনৈতিক সিদ্ধান্তই পারে কোটি মানুষের ভাগ্য বদলে দিতে। শিক্ষক, পুলিশ, অফিস সহায়ক, নার্স, এই মানুষগুলো প্রতিদিন রাষ্ট্রকে চালু রাখছেন। তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা শুধু দয়ার বিষয় নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। আগামী ১৬ই মে ঢাকায় সমাবেশ, ১১ই জুন বাজেট, ১লা জুলাই নতুন অর্থবছর। এই ৩টি তারিখই এখন ইতিহাস লেখার তারিখ হতে পারে। সর্বশেষ আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।